আচ্ছা, তোমাদের মধ্যে মামনি খুব ভালো দিয়েছে মক টেস্ট, ভালো মার্কসই পেয়েছো তুমি, ভালো লাগলো দেখে। তো বাকিরা তো সেইভাবে খুব একটা ভালো হয়নি, ঠিক আছে, ইমপ্রুভ করতে হবে। তো তোমরা হতাশ হবে না। এসএলএসটি যাদের মনে হচ্ছে এসএলএসটির আগে একদমই পড়া কমপ্লিট করতে পারবো না, তারা নেক্সট এক্সাম গুলোকে টার্গেট রেখে এগিয়ে যান, ঠিক আছে, এইটুকু আমি বলবো। চলো। অন্তরে কিছু বলার থাকলে তুমি চ্যাটে লিখতে পারো, দেখবে একটা চ্যাট অপশন আছে, তুমি ওটা লিখতে পারো। তোমার একটা কিছু মেসেজ ঢুকলো অ্যাপে, যেটা আমাকে শো করছে না, আমি ক্লাসটা এন্ড না করলে শো করবে না, সেই কারণে তোমাকে আহ, এখানে চ্যাটেই পাঠাতে হবে এসএমএস। কিছু প্রবলেম হলে যেটা যা প্রবলেম হবে এভরিথিং তোমাকে এখানে, তুমি এখানে চ্যাটে পাঠিয়ে দাও। কারণ এখানে পড়ানোর সময় মেসেজ শো না করলে রিপ্লাই দেওয়া মুশকিল। তোমার এখানে কিন্তু কোনো মেসেজ শো করছে না। বা অন্য তুমি আরেকবার করো তো, আরেকবার মেসেজ সেন্ড করো, দেখি এখানে শো করছে কিনা, চ্যাটে মেসেজ কোনো শো করছে কিনা দেখ। তোমার যেটা মেসেজ এসছে তুমি অ্যাপে মেসেজ করেছো, মানে আমার অ্যাপ থেকে নোটিফিকেশন এসছে যে তুমি কিছু মেসেজ করেছো, কিন্তু সেটা আমি ক্লাস শেষ না করলে দেখতে পাবো না। অন্তরা চ্যাটে একটা মেসেজ লেখো, তুমি কি দেখতে পাচ্ছ, স্ক্রিন সবকিছু শুনতে পাচ্ছ, প্লিজ একবার জানাও, কারণ তুমি ক্লাস চলছে কিনা বুঝতে পারছো না, দেখলাম মেসেজটা আমি, তো সেটা একবার জানিয়ে দাও। হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো, দেখে নেবো। ওকে, চলো তাহলে স্টার্ট করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, দ্য ফাংশন অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইন দ্য ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, ঠিক আছে, ফাংশন অফ হবে অ্যাকচুয়ালি, বলো দ্য ফাংশন অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইন দ্য ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। ঠিক আছে, এখানে দেখো অ্যান্সার গুলো, তো আমি এটা মক টেস্টের কোয়েশ্চেন, ওই জন্য অ্যান্সার আমি দিয়েই রেখেছি, তুলিনি আর। তো অ্যান্সার গুলো কেন হচ্ছে অ্যাকচুয়ালি সেটা এখানে এক্সপ্লেন করবো। তো দেখো ফ্রিডেল-ক্রাফট যে রিঅ্যাকশন, ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন এখানে আচ্ছা দাঁড়াও, কি প্রবলেম হয়েছে, কি ঢুকতে পারছো না নাকি? কিন্তু তোমাকে তো শো করছে তুমি জয়েন করেছো। আচ্ছা, অন্তরা তোমার সাউন্ড কিছু আসছে না বা তোমাকে দেখাও যাচ্ছে না অ্যাপে, অতএব ডোন্ট ওরি, ক্লাস করো, ঠিক আছে। আচ্ছা চলো, দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা আমি বলি, যেটা বলছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে কি হিসেবে কাজ করে, এটা কি করে, আর ইলেকট্রোফাইল প্রডিউস করে, নিউক্লিওফাইল প্রডিউস করে, আর ওয়াটার অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব HCl। দেখো ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন অ্যাকচুয়ালি কোনটাকে আমরা বলি, যেখানে আমরা অ্যালকাইলেশন করি, ঠিক আছে, আমরা অ্যালকাইলেশন করার জন্য ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন ইউজ করি, ঠিক আছে। তো এখানে দেখো মেকানিজমটা কিরকম হয়, দেখো
অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে কি হিসেবে অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে? লুইস অ্যাসিড হিসেবে, ঠিক আছে, লুইস অ্যাসিড হিসেবে ইউজ করা হবে। মানে ধরো কোনো একটা বেনজিন রিং, তাকে আমি অ্যাসাইলেশন করতে চাইছি বা অ্যালকাইলেশন করতে চাইছি, ঠিক আছে। তো এই যে অ্যালকাইলেটিং যে এজেন্ট গুলো, ধরো অ্যালকাইলেটিং এজেন্ট মানে আমি ধরে নিচ্ছি RCH2Cl, ঠিক আছে, এর সাথে কি আছে? হ্যালাইড আছে। অ্যালকাইলেটিং এজেন্ট গুলো হ্যালাইড হতে পারে, অ্যালকোহল হতে পারে, এস্টার হতে পারে, অ্যালকিন হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, ঠিক আছে, হতে পারে। তো এবার এই যে আমি প্রথমে যে কম্পাউন্ড গুলোর নেম বললাম, এরা কি করে? এরা লুইস অ্যাসিডের প্রেজেন্সে একটা রিয়াকশন করতে চায়, ঠিক আছে, লুইস অ্যাসিডের প্রেজেন্সে এরা রিয়াকশন করতে চায়। ওকে, তো এখানে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি লুইস অ্যাসিড হিসেবে অ্যাকচুয়ালি ইউজ হয়। তো এটা কিভাবে কাজ করে দেখো, এখানে ফার্স্ট কি হয়, লুইস অ্যাসিড একটা আয়ন পেয়ার ফর্ম করে, ঠিক আছে, একটা আয়ন পেয়ার ফর্ম করে। কিরকম দেখো, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সাথে লুইস অ্যাসিডের সাথে এটা রিয়াকশন করে একটা আয়ন পেয়ার ফর্ম করবে RCH2+, তারপর AlCl4-। মানে এখানে এইটা যদি ডাইরেক্ট অ্যাটাক করে, ঠিক আছে, এটা যদি ডাইরেক্ট অ্যাটাক করে বেনজিন রিংকে, তাহলে এখানে কি হবে, এটা অতটাও সাকসেসফুল হবে না, ঠিক আছে। মানে এই RCH2 এর ইলেকট্রোফিলিক নেচার অতটাও স্ট্রং থাকে না, বাট এখানে লুইস অ্যাসিড যেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হচ্ছে, সে এখানে কি করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এখানে ইলেকট্রোফাইল প্রডিউস করবে। কিভাবে? এখান থেকে ক্লোরিনটা নিয়ে নেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে, দেখো একটা আয়ন পেয়ার ফর্ম করছে। এবার যে RCH2+, এটা যে আমরা পাচ্ছি, এটা কি হিসেবে ওয়ার্ক করবে? এফিসিয়েন্ট ইলেকট্রোফাইল হিসেবে কিন্তু এটা ওয়ার্ক করবে। ভালো করে দেখে নাও, এফিসিয়েন্ট ইলেকট্রোফাইল হিসেবে এটা ওয়ার্ক করবে। ওকে, দেখো তাহলে তাই যদি হয়, এবার এখানে তাহলে মেকানিজমটা কিরকম ভাবে হচ্ছে। একটা ধরো বেনজিন রিং, তাহলে অ্যাকচুয়াল রিয়াকশনটা হবে এই আয়ন পেয়ারের সাথে। কেন? কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড অলরেডি এটাকে ক্যাটালাইজ করে দিয়েছে, ঠিক আছে, অলরেডি এটাকে ক্যাটালাইজ করে দিয়েছে। তাহলে এখানে ফর্ম করবে, আমি খুব শর্টে রিয়াকশন মেকানিজমটা লিখছি, ঠিক আছে, জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য। দেখো CH2R গ্রুপটা এখানে কি করবে, এন্ট্রি নেবে, এখান থেকে পাই ইলেকট্রন ক্লাউড কি করবে, অ্যাটাক করবে ইলেকট্রোফিলিক CH2+ কে, অ্যাটাক করবে। ওকে, তো এইভাবে এখানে কিন্তু ফর্ম হচ্ছে, এবং তারপর কি করবে, এই এইচটা আবার রিমুভ হবে, হয়ে CH2R মানে অ্যালকালাইজেশন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, অ্যালকাইলেশন হয়ে গেল। চলো, না বুঝতে পারলে আমাকে জানাবে, আমি মাঝে মধ্যে চ্যাট চেক করে নেবো, চ্যাটে জানাবে। ঠিক আছে অন্তরে, কোনো সমস্যা নেই তো? চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। দেখো এখানে কোনো কনফিউশন হওয়ার কথাই নয়, প্রত্যেকটা যে কার্বোক্যাটায়ন দেওয়া আছে খুব ভালো করে দেখো, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এরকম একটা কার্বোক্যাটায়ন দেওয়া আছে, ঠিক আছে, এরকম একটা কার্বোক্যাটায়ন দেওয়া আছে। তো এটা স্টেবল হয় আমরা জানি, কারণ CH3 কি এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ হিসেবে ওয়ার্ক করে, এর প্লাস আর ইফেক্ট আছে, ঠিক আছে, প্লাস আর ইফেক্ট এর আছে। এবার দেখো নেক্সট আসছি, অপশন ডি যেটা আছে এইটাতে। দেখো কেন আসছে এখানে, কারণ এখানে পজিটিভ চার্জটা কি করবে, হাইলি ডিলোকালাইজড হবে বেঞ্জিন রিং গুলোতে। এখানে আছে C6H5 তিনটে রিং, C6H5 এখানে তিনটে রিং আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখানে তাহলে কি হবে,
এটা হচ্ছে কি, এটা হলো অ্যাকচুয়ালি রেজোনেন্স স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন, রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন, রেজোনেন্স স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন। ওকে, এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন। ভালো করে শোনো। আর এখানে কি হয়েছিল, এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ CH3 এরা কি এদের প্লাস আর এফেক্টের জন্য এই পজিটিভ চার্জটাকে স্টেবল করছে, দ্যাটস গুড। বাট এখানে এফেক্টটা আরো হাই, যেহেতু এটা রেজোনেন্স স্টেবিলাইজ হচ্ছে। ঠিক আছে, এখানে কি, তাহলে এখানে আমরা বলতে পারি রিজিনটা হচ্ছে resonance is highest, degree of resonance is highest. ওকে, সেদিক থেকে দেখতে গেলে দেখো এখানে অনলি একটা C6H5 গ্রুপ আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। The difference between heat of reaction at constant pressure and of constant value for their action. ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পরে বলছি। চলো, এখানে দেখো এই যে রিয়াকশনটা, এটা হচ্ছে এই রিয়াকশনটাতে দেওয়া আছে, এটা দেখতেই পাচ্ছ। অঙ্কটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি থেকে দেওয়া। এখানে হিট অফ রিয়াকশনের কথা বলেছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড কনস্ট্যান্ট ভ্যালু, ডিফারেন্স বিটুইন হিট অফ রিয়াকশন। তো দেখো আমরা এখানে একটা, আমি কোনো ইকুয়েশনের এই যে তোমার মক টেস্টের যেসব সলিউশন করাবো, এখানে কোনো ইকুয়েশনের কিন্তু ডেরিভেশন বা কিছু করাবো না, তাহলে প্র্যাকটিস বেশি করানো যাবে না। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা দেখো, ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল এন আর টি, এটা হচ্ছে থার্মোকেমিস্ট্রির একটা ইকুয়েশন, ওখানে পড়া হয়েছে। টেক্সট বুক যেই জায়গাটায় প্রবলেম হবে টেক্সট বুক খুলে সাথে সাথে দেখবে, কারণ তোমরা যারা ম্যাক্সিমাম জয়েন করেছে তারও থিওরি ক্লাসগুলো করোনি। ঠিক আছে, আগের স্টুডেন্টরা থিওরি ক্লাসগুলো অলরেডি করে ফেলেছে, তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না। ঠিক আছে, এবার দেখো এখানে, এবার কোনটা কি কি টার্ম, ডেল এইচ অবশ্যই হিট অফ রিয়াকশন। ঠিক আছে, হিট অফ রিয়াকশন। তো এখানে যেটা বলছে ডিফারেন্স অফ হিট অফ রিয়াকশন। ঠিক আছে, তো ডিফারেন্স বলতে আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে ডেল এইচ মাইনাস ডেল ই, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তো এদের দুজনের ডিফারেন্সটা নিলেই আমরা ভ্যালুটা পেয়ে যাব। এই ভ্যালুটাই আমাদের অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো ডেল এন কি, ডেল এনটা আমি বলে দিই, এখানটায় লিখে দিচ্ছি। ডেল এন খুব ভালো করে শুনবে। ডেল এন হচ্ছে নম্বর অফ গ্যাসিয়াস প্রোডাক্ট, নম্বর অফ গ্যাসিয়াস প্রোডাক্ট molecules minus number of gaseous reactant molecule। যে জায়গাগুলো একদম বলতে হবে, ধরিয়ে দিতে হবে, নইলে ভুল হবে, সেই জায়গাগুলো আমি অবশ্যই সব বলে দেবো। গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট মলিকুল। ঠিক আছে, এইটা না জানলে ভুল হয়ে যাবে অঙ্কটা। ওকে, চলো তাহলে নেক্সট আসছি এবার ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন করে নেওয়া যাক। তাহলে দেখো এখানে ডেল এন এর ভ্যালুটা আমরা কি ক্যালকুলেশন করে নিতে পারবো, নাম্বার অফ গ্যাসিয়াস প্রোডাক্ট অফ মলিকুলস। তাহলে এখানে কতগুলো আছে দেখো, গ্যাসিয়াস প্রোডাক্টের 15টা মলিকুল, মাইনাস রিয়াক্ট্যান্টের গ্যাসিয়াস মলিকুল কটা আছে, 12টা, তাই তো। তাহলে 15 মাইনাস 12 মানে 3 হবে, ডেল এন এর ভ্যালু হবে 3। এবার টি এর ভ্যালু দেখো দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কেলভিনে কনভার্ট করার জন্য 27 প্লাস 273 করতে হবে, অ্যান্ড দেন আমরা পেয়ে যাব 300 কেলভিন। ওকে, 300 কেলভিন। এবার পড়ে রইলো আর এর ভ্যালু, আর এর ভ্যালু তোমরা জানো 8.34। ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। তাহলে ডেল এইচ মাইনাস ডেল এন, কারোর কিছু বলার থাকলে বলতে পারো, না বুঝতে পারলে বা কিছু। ডেল এইচ মাইনাস সরি ডেল ই ইকুয়াল টু কি হবে এবার, তাহলে 3, ঠিক আছে, ইন্টু
8.34 ইন্টু 300, ঠিক আছে। এটা গুণ করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে 7.48। আমি একদম কিলো জুলের ভ্যালুটা বসিয়ে দিলাম, ঠিক আছে। কিলো জুল, এটা আমরা জুলে পাবো, তারপরে এটা কিলো জুলে পাবো। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে তো অ্যান্সার দেওয়াই আছে, আমি আর দাগ দিচ্ছি না। ওকে, চলো দেখো। The solubility product of Ag2CrO4 in water at 298 Kelvin is 2.3 into 10 to the power minus 11. Okay. Concentration of CrO4 2 minus ions, its saturated solution will be. আচ্ছা, এটা করতে পেরেছো মামনি তুমি? এটা করতে পেরেছো? আচ্ছা, আছে একটু জানাও তো। আচ্ছা, এখানে দেখো ডেল এইচ, হ্যাঁ এখানে একটা নেগেটিভ ভ্যালু আসবে তো। ডেল এন ইকুয়াল টু, এখানে আমরা পাবো 12 মাইনাস 15, কারণ নাম্বার অফ গ্যাসিয়াস প্রোডাক্ট মলিকুলস, ঠিক আছে, নাম্বার অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, ঠিক আছে। এটা হচ্ছে 12 মাইনাস 15 হবে, 12 মাইনাস 15 হবে, ঠিক আছে। এটা মাইনাস হবে, এটা নেগেটিভ ভ্যালুটাই আসবে। এটা নেগেটিভ ভ্যালু আছে যেহেতু এখানে অপশানে, অপশানে যদি নেগেটিভ ভ্যালু না দেওয়া থাকতো তাহলে কোনো অসুবিধে হতো না। অপশানে যেহেতু নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা মাইনাস নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলো। ওকে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। দ্য সলিবিলিটি, আচ্ছা এটা তো আমি পড়ে দিলাম। চলো এবার সলিউশন করা যাক। দেখো, এটা যখন ভাঙবে Ag2CrO4 2Ag প্লাস প্লাস CrO4 2 মাইনাস, ঠিক আছে, এইভাবে ভাঙছে। দেখো, তাহলে এখানে আমরা KSP কত পাবো? KSP সলিউবিলিটি প্রোডাক্টের KSP ইকুয়াল টু, তাহলে এখানে কত পাচ্ছি? 2S স্কয়ার, ঠিক আছে, 2S স্কয়ার, আচ্ছা হোল লিখে দিলাম, ইন্টু S, ঠিক আছে, ইন্টু S। দেখো, KSP ইকুয়াল টু 2S এর হোল স্কয়ার, S ইকুয়াল, এখানে কি হচ্ছে তাহলে ইন্টু S, মানে এগুলো সলিউবিলিটি আমরা ধরে নিলাম, SS ধরে নিচ্ছি, তাহলে এখানে 2 আছে, সেই কারণে এখানে 2S এর হোল স্কয়ার, ঠিক আছে, 2S এর হোল স্কয়ার, আর CrO4 2 মাইনাসের জন্য S। দেখো, এবার এখানে তাহলে আমরা যেটা পাবো 4S কিউব, 4S কিউব, ঠিক আছে। তাহলে এর যে ভ্যালুটা আছে, দেখো এর যে ভ্যালুটা দেওয়া আছে এখান থেকে 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এইভাবে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। এস এর ভ্যালুটা আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে পেয়ে যাব। তো এইভাবেই এই অঙ্কগুলো করতে হবে। ওকে, চলো পরের নেক্সট ক্যালকুলেশন করে দেখবে বাড়িতে, ঠিক আছে। নেক্সট না হলে আমাকে বলবে। চলো পরেরটা দেখো।
a certain system absorbs 3 into 10 to the power 16 quanta of light per second of radiation for 10 minutes. 0.002 mole of the reactant was found to have reacted. The quantum efficiency of the process is. দেখো কোশ্চেনটা ভালো করে পড়ে নাও আগে কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। আচ্ছা ঠিক আছে, আগের সলিউশনটা করে দেবো। ওকে ওকে, ঠিক আছে করে দিচ্ছি, চলো ক্লাসেই করে দিই। আচ্ছা ঠিক আছে, কনফিডেন্স একটু আসতে সময় লাগবে, একদম চিন্তার কিছু নেই, আস্তে আস্তে হয়ে যাবে। দেখো এখানে যেটা বলছে আমি একদম ভালো করে দিচ্ছি, দেখো ভেঙে ফুটে। এখানে আমাদের অঙ্কেতে কি দেওয়া আছে দেখো, প্রোভাইড করা আছে দ্য সলিউবিলিটি অফ AgCrO4 ইন ওয়াটার এট 298 কেলভিন ইজ, দিয়ে কনসেন্ট্রেশন দেওয়া আছে সলিউবিলিটি প্রোডাক্টটা। ওকে ঠিক আছে, তাহলে এখানে সলিউবিলিটি প্রোডাক্ট যেটা দেওয়া আছে আমি এখানে লিখে নিচ্ছি আগে ডেটা যা দেওয়া আছে। ঠিক আছে, সলিউবিলিটি প্রোডাক্ট of Ag2CrO4 is 2.3 into 10 to the power minus 11। ঠিক আছে, এবার দেখো ডিসলিউশন হচ্ছে। ওকে, ডিসলিউশন হবে, ডিসলিউশন of Ag2CrO4 in water is represented by Ag2CrO4 in equilibrium with 2Ag plus CrO4 2 minus। ঠিক আছে, এই হলো ব্যাপার ডিসোসিয়েশন হওয়ার পরে। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট এক্সপ্রেশনটা দেখো আমরা কিভাবে লিখি। then the solubility product expression is Ksp equal to Ag plus CrO4 2 মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার, তাই তো। এবার দেখো if the solubility of Ag2CrO4 is S, ওকে, দেন Ag প্লাস কি হবে, Ag প্লাস ইকুয়াল টু আমরা তাহলে কি পাবো 2S। ঠিক আছে, এখানে দেখো 2Ag প্লাস আছে, ঠিক আছে 2S, আর CrO4 মাইনাসের কি পাবো 2 মাইনাসের S। ওকে, দেখো তাহলে KSP ইকুয়াল টু এইটা থেকে কি পাচ্ছি, KSP ইকুয়াল টু পাচ্ছি Ag প্লাস স্কোয়ার CrO4 2 মাইনাস। ওকে ঠিক আছে, দেখো তাহলে Ag প্লাস ইকুয়াল টু এখানে 2S বসাবো অ্যান্ড CrO4 2 মাইনাস ইকুয়াল টু S বসাবো। ঠিক আছে, এতদূর ক্লিয়ার আশা করি। তাহলে KSP ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, এবার আমাদের মেন ক্যালকুলেশন, তাহলে KSP ইকুয়াল টু পেয়ে যাব 2S স্কোয়ার, ওকে, ইন্টু S। ঠিক আছে, 2S স্কোয়ার ইন্টু S, তাহলে 4S কিউব, চলো নেক্সট। এবার ক্যালকুলেশন দেখো,
2.3 কে স্পিড জায়গায় কি বসাবো 2.3 ইন্টু 10⁻11 ইকুয়াল টু 4s কিউব or s কিউব ইকুয়াল টু দেখো 2.3 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কিভাবে করব ক্যালকুলেশনটা কত পাবো 0.575 পাবো। দেখো মুখে মুখে করো ভাগটা। এবার এখানে আমি 5.75 লিখছি সেই কারণে, আচ্ছা এটা মাইনাস হবে, 5.75 লিখছি সেই কারণে আমি এখানে কি করব ইনটু 10⁻12 লিখছি। ওকে, অর s ইকুয়াল টু দেখো 5.75 ইন্টু 10⁻12, তাহলে দেখো এখানে 10⁻12 এর কিউব রুট 10⁻12 এর কিউব রুট কত হবে 10⁻4, তাই তো? এই জিনিসগুলো নিশ্চয়ই জানো। দেখো 10⁻4 এ কিন্তু আমাদের এসেছে একটা অপশন আছে, তার সাথে এখানে দেখো 5.75 এটার কিউব রুট কি হবে 2 এর কাছাকাছি, ঠিক আছে, নিয়ারলি 2 হবে। তো এখানে অপশনটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন অনুযায়ী অ্যান্সার দিতে হবে আমাদের, অপশন এ কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো ক্লিয়ার। পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা অলরেডি আমি পড়ে দিয়েছিলাম। চলো দেখো এই যে কোয়েশ্চেনটাতে এইটা কোন সূত্র দিয়ে হবে, আইডিয়া আছে কারোর কোনো? দেখো এখানে কি কি দেওয়া আছে ডেটাগুলো প্রথমে দেখে নিচ্ছি। এখানে টোটাল দেখো সেকেন্ড যেটা আছে কত কোয়ান্টা অ্যাবজর্ব করছে সেটা ঠিক আছে, ঠিক আছে, কত কোয়ান্টা অ্যাবজর্ব করছে সেটা এখানে অ্যাকচুয়ালি একটা সূত্র আছে, ঠিক আছে, আমি সূত্রটা প্রথমে লিখে নিই। কোয়ান্টাম এফিসিয়েন্সি ইকুয়াল টু, তারপর ডেটাগুলো লিখছি, কোয়ান্টাম এফিসিয়েন্সি ইকুয়াল টু নাম্বার অফ molecules reacted divided by number of quanta absorbed। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র কোয়ান্টাম এফিসিয়েন্সি। নাম্বার অফ মলিকুলস রিয়াক্টেড, কতগুলো মলিকুল রিয়াক্ট করছে, বাই নাম্বার অফ কোয়ান্টা। এবার দেখো নাম্বার অফ কোয়ান্টা এখানে দিয়ে দেওয়া আছে, তাই না, নাম্বার অফ কোয়ান্টা দিয়ে দেওয়া আছে, আর নাম্বার অফ মলিকুলস রিয়াক্টেড কতগুলো মলিকুল রিয়াক্ট করছে দেওয়া আছে 10 মিনিটসে 0.002 মোল, ঠিক আছে, আর কোয়ান্টা অ্যাবজর্ব হচ্ছে পার সেকেন্ডে। তাহলে আমরা এখানে কি কি ক্যালকুলেশন করব, টোটাল নাম্বার অফ সেকেন্ডস, দেখো টোটাল নাম্বার অফ সেকেন্ডস, তাই না, টোটাল নাম্বার অফ সেকেন্ডস ইকুয়াল টু হবে 10 ইন্টু 60 মানে 600 সেকেন্ড। ওকে,
তারপর দেখো টোটাল কোয়ান্টা অ্যাবজর্ব। টোটাল কোয়ান্টা অ্যাবজর্ব কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এখানে 3 × 10⁻16 নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে আচ্ছা, এই কোশ্চেনটা আমার খুব সম্ভবত মনে হচ্ছে একটু ভুল আছে, এটা 16 না হয়ে 6 হবে। তাও আমি দেখছি অ্যান্সারটা কত বেরোয়। দাঁড়াও, টোটাল কোয়ান্টা অ্যাবজর্ব এখানে কি হবে? 3 × 10⁻6। দেখো এই যে 600 সেকেন্ডে, এটা 1 সেকেন্ডে এই কোয়ান্টাটা অ্যাবজর্ব হয়েছে, তাহলে 600 সেকেন্ডে কত হবে? ইন্টু 600, তাহলে এটা হবে 1.8 ইন্টু 10⁻9। দেখো 10⁻9 করে দিলাম, 1.8 ইন্টু 10⁻9। এবার নাম্বার অফ মলিকুলস, নাম্বার অফ মলিকুলস কি হচ্ছে দেখো, 0.002 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। নাম্বার অফ মোলকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা কি করব? গুণ করব, তবে নাম্বার অফ মলিকুলস পাবো। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো অ্যাকচুয়ালি থিওরি ক্লাসে সব হয়ে গেছে। তোমাদের যদি কারোর কোনো বুঝতে অসুবিধে হয় সে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। দেখো ইন্টু 10⁻21 হবে। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো একটু ঠিকঠাক করে করবে স্টেপ বাই স্টেপ। দেখো তাহলে কোয়ান্টাম এফিসিয়েন্সি আমরা কিভাবে পাবো? কোয়ান্টাম এফিসিয়েন্সি ইজ, দেখো কি হবে, 1.204 ইন্টু 10⁻21 ডিভাইড বাই 1.8 ইন্টু 10⁻9। এবার দেখো এফিসিয়েন্সি যখনই আমরা ক্যালকুলেশন করি তখন এখানে অ্যাকচুয়ালি কি করতে হবে? এখানে ইন্টু 100 করতে হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা এখানে এফিসিয়েন্সিটা পাবো 66.88%। ঠিক আছে, দেখো আমি ভেঙে পুরো করে দিয়েছি। আর ক্যালকুলেশনটা একটু স্টেপ বাই স্টেপ করে দেখবে, প্র্যাকটিস করে দেখবে হচ্ছে কিনা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আমি একটু জল খেয়ে নিই। আচ্ছা দেখি, হ্যাঁ ল্যাম্বার্ট পিয়ার্স, আচ্ছা অন্তরা লিখেছে সিস প্লাস আই ইফেক্ট, হ্যাঁ প্লাস আই ইফেক্ট। পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রন ডোনেট করবে, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রন ডোনেট করবে। ঠিক আছে, প্লাস আর হচ্ছে, প্লাস আর এফেক্ট হলো রেজোনেন্স এফেক্ট। ঠিক আছে, সিএস3 গ্রুপের কোনো রেজোনেন্স এফেক্ট নেই। চলো নেক্সট, কোন কোশ্চেনটা ছিল? হ্যাঁ, পাইরল ডাজ নট শো বেসিক প্রপার্টিজ বিকজ nitrogen atom is sp2 hybridized, lone pair on nitrogen is delocalized with p orbital electron of carbon, nitrogen is linked to 2 sp2 hybridized carbon atom, last option আছে it is planar molecule। দেখো পাইরলের বলছে বেসিক প্রপার্টি নেই, তার কারণটা কি? পাইরল এর বেসিক প্রপার্টি নেই। পাইরলের স্ট্রাকচারটা কি? ঠিক আছে, এটা একটা হেটেরোনিউক্লিয়ার মলিকুল। এবার
অপশনগুলো দেখো, এখানে অবশ্যই অ্যান্সারটা হয়ে যাবে লোন পেয়ার অন নাইট্রোজেন ইজ ডিলোকালাইজড উইথ পি অরবিটাল ইলেকট্রন অফ কার্বন। এটা হচ্ছে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, এবার কেন দেখো, পাইরলের ক্ষেত্রে নাইট্রোজেন অ্যাটমে অবভিয়াসলি এখানে একটা লোন পেয়ার থাকবে। ঠিক আছে, পাইরল এখানে একটা কি থাকবে, লোন পেয়ার থাকবে পাইরলে। ওকে, দেখো এই যে লোন পেয়ারটা, এটা কি থাকে, এটা অ্যাভেলেবেল থাকে না ডোনেশনের জন্য। ঠিক আছে, বেসিক প্রপার্টি কখন দেখাবে, যখন it is when it is readily available, readily available, when it is readily available then only it will show basic property। বাট এখানে এটা দেখাবে না, তার কারণ এই যে ইলেকট্রনটা, এটা কি হবে, অ্যাডজাসেন্ট যে কার্বন অ্যাটম গুলো আছে, এই যে এখানে একটা কার্বন অ্যাটম, এখানে একটা কার্বন অ্যাটম, অ্যাডজাসেন্ট যে কার্বন অ্যাটম গুলো আছে রিংয়ে, এদের সাথে কি করবে, অ্যাকচুয়ালি ডিলোকালাইজড অবস্থায় থাকবে। ঠিক আছে, পি কার্বনের এই যে অ্যাডজাসেন্ট কার্বন গুলো, এদের পি অরবিটালের সাথে ডিলোকালাইজড অবস্থায় থাকবে। ঠিক আছে, এবং একটা অ্যারোমেটিক সিস্টেম এটা কি ফর্ম করে, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক সিস্টেম। ঠিক আছে, এটা একটা অ্যারোমেটিক সিস্টেম ফর্ম করে। ঠিক আছে, দেখো এই যে ডিলোকালাইজেশনটা নাইট্রোজেনকে কি করছে, লেস বেসিক করে দিচ্ছে। তার মানে লেস বেসিক করে দিচ্ছে, তার মানেটা হচ্ছে কি, এটা প্রোটন অ্যাকসেপ্টর হিসেবে ওয়ার্ক করবে না। এবার অন্যান্য যে সমস্ত অপশনগুলো আছে, দেখো কি আছে, নাইট্রোজেন অ্যাটম ইজ sp2 হাইব্রিডাইজ। দেখো নাইট্রোজেন পাইরলের যে নাইট্রোজেন অ্যাটম, এটা এখানে sp2 হাইব্রিডাইজ, এটা কিন্তু কোনো ডাইরেক্ট রিজিন হতে পারে না। ঠিক আছে, এটা কোনো ডাইরেক্ট রিজিন হতে পারে না। তো সেই কারণে এখানে এটা এখানে বেসিসিটির যেহেতু ল্যাকিং, সেই কারণে এটা কোনো ডাইরেক্ট রিজিন হবে না। ওকে, নাইট্রোজেন ইজ লিঙ্ক টু এই sp2 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম। দেখো এটাও সঠিক, এখানে যে রিজিন অপশনে যেগুলো দেওয়া আছে সেগুলো ঠিক আছে, সঠিক, বাট এগুলো বেসিসিটির জন্য কিন্তু কোনো ফ্যাক্টর নয়, বেসিসিটির জন্য এগুলো কোনো ফ্যাক্টর নয়। ওকে, তারপর দেখো দেওয়া আছে দ্য প্ল্যানার মলিকুল, দ্য প্ল্যানার মলিকুল। ঠিক আছে, প্ল্যানারিটি কিসের জন্য দরকার হয়, প্ল্যানারিটি অ্যারোমেটিসিটি গেইন করার জন্য। ঠিক আছে, প্ল্যানারিটি দরকার হয় অ্যারোমেটিসিটি গেইন করার জন্য। ঠিক আছে, এবং এই অ্যারোমেটিসিটিটা এখানে থাকে, এখানে এই মলিকুলটার মধ্যে ইনবিল্ট থাকে, এই অ্যারোমেটিক সিস্টেমটা থাকে বলেই এখানে ইলেকট্রনটা ডিলোকালাইজ হয়ে যায়, সেই কারণে দিস ইজ নট অ্যাভেলেবল ফর ডোনেশন। ঠিক আছে, তাহলে বাকি প্রত্যেকটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি রিজিন সঠিক দিলেও এগুলো সব অপশনগুলো ইটসেলফ কারেক্ট, বাট কারেক্ট রিজিন হবে না। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, the number of degree of freedom for a two component system when
three phases are in equilibrium will be। আচ্ছা, কি লিখেছো অন্তরা, কি লিখেছো? I am totally audible and visible। মরেছে, কি বললি, কি লিখছো তুমি? দাঁড়াও, বুঝতে পারছি না। কিন্তু এখানে কিছু তোমাকে অ্যাপে কোথাও তোমার অডিও ভিডিও কোথাও কিছু শো করছে না। তুমি নিশ্চিন্তে থাকো, কোনো কিছু এখানে শো করছে না, ভয়ের কিছু নেই। না, ঠিক আছে, নেই কিছু এখানে কিছু শো করছে না, ঠিক আছে, আমি চেক করে নিয়েছি। আচ্ছা চলো পরের কোয়েশ্চেন দেখো। A number of degree of freedom for a two component system when three phases are in equilibrium will be। দেখো এখানে কি বলছে, নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম অফ টু কম্পোনেন্ট সিস্টেম। এখানে কতগুলো কম্পোনেন্ট বলেছে, ফেজ রুলের এটা কোশ্চেন, টু কম্পোনেন্ট, ঠিক আছে, তিনটে ফেজ এখানে ইকুইলিব্রিয়াম আছে। এবার আমরা কি জানি, দ্য গিভস ফেজ রুল স্টেটস দ্যাট দ্য নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম ফর এ সিস্টেম, কোন ইকুয়েশন দ্বারা আমরা এটাকে এক্সপ্রেস করি, এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু, তাই তো, এটাই আমাদের মনে রাখতে হবে, এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু, যেখানে সিটা কি, সিটা হচ্ছে, দেখো সিটা যেখানে হয়ে যাচ্ছে নাম্বার অফ কম্পোনেন্ট, নাম্বার অফ কম্পোনেন্ট, ওকে। পিটা কি, পি ইজ দ্য নাম্বার অফ ফেজ, পি ইজ দ্য নাম্বার অফ ফেজ, ওকে মামনি, এভরিথিং ক্লিয়ার? চলো এবার দেখো, দুটো কম্পোনেন্ট সিস্টেম হওয়ার জন্য এখানে C2 বসবে, থ্রি ফেজ, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, F ইকুয়াল টু 2 মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 1, ঠিক আছে, 1 অ্যান্সার হবে। ঠিক আছে, মোটামুটি এই শর্টেই আমি এখানে ক্লাসে বলছি, নইলে কোশ্চেনের অ্যান্সার বেশি সলভ হবে না, ঠিক আছে। চলো এর পরেরটা দেখো, ভালো করে পড়ো কোশ্চেনটা। এ মিথাইল কুইনোলিন on vigorous oxidation formed tricarboxylic acid derivative of pyridine, which on heating gave 2 anhydride। ওকে, দেখো ভালো করে দেখো কোশ্চেনটা, পড়ো ভালো করে। A methyl quinoline on vigorous oxidation formed tricarboxylic acid derivative of pyridine, which on heating gave 2 anhydride is কি কি, সেটা এখানে বলেছে, ঠিক আছে। দেখো এখানে তাহলে রিয়াকশনটা কি হবে, এটা স্টেপ বাই স্টেপ আমি বলছি, দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে যে ভিগোরাস অক্সিডেশনের জন্য ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ তৈরি হয়েছে, ঠিক আছে, মিথাইল কুইনোলিন, তাহলে এটা স্ট্রাকচারটা হবে,
দেখো এটা কি, এই স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপটা, ভিগোরাস অক্সিডেশন। ভিগোরাস অক্সিডেশনের জন্য এখানে কি ফর্ম করেছে, এখানে ফর্ম করছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ। ওকে, এটা হচ্ছে তোমার ফার্স্ট যে স্টেপটা এখানে বলে দেওয়া আছে। ওকে, চলো এবার নেক্সট স্টেপ কি বলছে, স্টেপগুলো ফলো করো। হুইচ অন হিটিং গেভ টু অ্যানহাইড্রাইট, দুটো অ্যানহাইড্রাইট কি করছে, ফর্ম করছে। এবার দেখো এখানে বলে দিই কিছু জিনিস, যে কুইনোলিন এটা কি, এটা একটা বাইসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, এটা একটা বাইসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, যেখানে একটা বেনজিন রিং ফিউজড হয়ে আছে একটা পিরিডিন রিং এর সাথে, রাইট। এবার কি হবে, অক্সিডেশন করা হচ্ছে ভিগোরাসলি, সেই কারণে এখানে এই যে পিরিডিনের অক্সিডেজ গ্রুপটার, যে তোমার পিরিডিন রিংটা আছে এখানে অক্সিডাইজড হয়ে, পিরিডিন বলছি সরি, বেনজিন যে রিংটা আছে এটা অক্সিডাইজড হয়ে কি করছে, কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ ফর্ম করছে পিরিডিনের গ্রুপ রিংটা। ওকে, এবার কি হবে, এবার একে যখন আমরা আবার হিট করব তখন এখান থেকে আমরা দুটো অ্যানহাইড্রাইট পাবো, তাই তো, এখান থেকে আমরা আবার দুটো কি পাবো, অ্যানহাইড্রাইট পাবো। কিভাবে, এখানে কি হবে, ওয়াটার, দুটো মলিকুল থেকে এখানে ওয়াটার বেরিয়ে যাবে। ওকে, টু অ্যানহাইড্রাইট ফর্ম করবে, কারণ কার্বক্সিলিক যে অ্যাসিড গ্রুপ আছে এগুলো অ্যাডজাসেন্ট আছে, ঠিক আছে, অ্যাডজাসেন্ট আছে, তো এখান থেকে আমরা সেই জন্য কি পাবো, দুটো অ্যানহাইড্রাইট পাবো। ঠিক আছে, এবার এখানে দেখো অ্যানসারটা কি হবে, অ্যানসারটা হচ্ছে কি দেওয়া আছে, ডি, তাই তো, ডি দেওয়া আছে অ্যানসার। চলো তাহলে দেখো এখানে ফর্ম করছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। আমরা এই যে এটা আমি প্রথমেই এটা আমি ধরে নিয়েছি, কারণ এইটার আমরা যদি দেখো, আমরা এইটার রেসপেক্টে যদি করি তবেই আমরা কিন্তু ঠিকঠাক অ্যানসারটা পাবো। ঠিক আছে, 4 মিথাইল কুইনোলিন, 3 মিথাইল কুইনোলিন, 2 মিথাইল কুইনোলিন, এইগুলো যদি আমরা কনসিডার করি তাহলে কিন্তু হবে না সেটা। এইটা যদি কোনো কিছু কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে এটা জিজ্ঞাসা করে নেবে যে কি ব্যাপারটা, কোথায় কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা সরি, সেম জিনিস আবার হচ্ছে। দেখো এখানে অ্যানহাইড্রাইট বলতে একটা ফর্ম করবে, এই আর একটা ফর্ম করছে, এই, ঠিক আছে, একটা H2O মলিকুল বেরিয়ে যাচ্ছে দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থেকে। ঠিক আছে, তাহলে দেখো এই যে হোল যে ব্যাপারটা বলেছে, হোল যে টপিকটা ব্যাপারটা এখানে বলা আছে, এটা কিন্তু একমাত্র অপশন ডি 6 মিথাইল কুইনোলিনের ক্ষেত্রেই পসিবল। ঠিক আছে, দুটো অ্যানহাইড্রাইট কখনোই ফর্ম করবে না, নইলে দুটো অ্যানহাইড্রাইট কিন্তু কখনোই ফর্ম করবে না। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 7, এটা তো ফেজ থেকে, ফেজ রুলের এটা কোশ্চেনটা। দেখো এবার পরের কোশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আন্ডারগোয়িং নিউক্লিওফিলিক রিয়াকশন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন হবে সম্ভবত। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আন্ডারগন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এই, দেখো এখানে যে সাবস্টিটিউশনটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লোরিনেশন হচ্ছে,
বেঞ্জিন রিং এর এখানে নাইট্রেশন হচ্ছে, ঠিক আছে। এখানে ব্রোমিন ওয়াটার দিয়ে OH হাইড্রক্সিল গ্রুপগুলো দেখো অর্থোপিলার পজিশনে ইনকর্পোরেট করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে এটা হবে, এটার আলাদা করে নিশ্চয়ই বোঝাবার দরকার নেই। ডি, এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা টার্সিয়ারি ক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে। এবার NOH এর হাইড্রক্সিল গ্রুপটা কি হবে, এখানে অ্যাটাক করবে, এটা অ্যাকচুয়ালি SN1 রিঅ্যাকশন হবে, SN1 রিঅ্যাকশন, কারণ রেট ডিটারমাইনিং স্টেপটা কি হবে, কার্বোক্যাটায়নটা ফর্ম করবে, ঠিক আছে, কার্বোক্যাটায়নটা ফর্ম করবে রেট ডিটারমাইনিং স্টেপে। চলো পরের কোশ্চেন দেখো। The one which will show abnormal osmotic effect. The one which will show the abnormal osmotic effect কি হবে, the one which will show abnormal osmotic effect। দেখো অ্যাবনর্মাল অসমোটিক এফেক্টের কথা এখানে বলছে, ঠিক আছে। এবার দেখো এই যে অসমোটিক প্রেসার আমরা যেটা এখানে দেখছি টার্মটা, ঠিক আছে, অসমোটিক এফেক্ট মিন্স এই যে অসমোটিক প্রেসার এটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় কিভাবে, ঠিক আছে। কোনো একটা সলিউশন, ধরো একটা এরকম সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা যাকে বলে, সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে, মেমব্রেন দিয়ে ঘেরা আছে ধরো, এটা কি করে, প্রিভেন্ট করে, বাধা দেয়, ঠিক আছে, এটা বাধা দেয় সলভেন্ট মলিকুলকে, এটা কোনো একটা সলিউশন, ঠিক আছে, সলভেন্ট মলিকুলকে এর মধ্য দিয়ে ফ্লো করতে বাধা দেয়, ঠিক আছে। এবং এই যে প্রপার্টিটা এইটা অ্যাকচুয়ালি সলিউটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, সলিউটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, ওকে। দেখো এটা আমাদের অ্যাকচুয়ালি কি দিয়ে এক্সপ্লেন করতে হবে, কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি বলতে কি বুঝি, প্রপার্টিজ, কলিগেটিভ প্রপার্টি কি, প্রপার্টিজ অফ ডাইলুট সলিউশন, ঠিক আছে, প্রপার্টিজ অফ ডাইলুট সলিউশন, ওকে। এটা কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট in solution, okay. Colligative property, properties of dilute solution depends on number of particle present in solution, okay। এটা কি হয় দেখো, এটা কিন্তু নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট সেটার উপরে ডিপেন্ড করে, তাহলে কার কার উপর ডিপেন্ড করে না সেটাও মেনশন করে দিচ্ছি, কার কার উপর ডিপেন্ড এটা করে না। দেখো independent of the nature of the particle like size, mass, volume, okay, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যেটা পাই যে নাম্বার অফ সলিউট আমরা যেখানে পাই, ঠিক আছে, নাম্বার অফ সলিউট সেখানে অসমোটিক যে এফেক্টটা কি দেখাবে, অ্যাবনর্মাল ভ্যালু দেখাবে, ঠিক আছে। তো এখানে দেখো প্রত্যেকটা যে দেওয়া আছে এখানে, দেখো এখানে যেটা হয় যে এক্সপেক্টেড ভ্যালু যেটা হয়, ঠিক আছে, যেটা এক্সপেক্টেড ভ্যালু, কোশ্চেনটা দেখো
যেটা হয় সেটা ক্যালকুলেটেড ভ্যালুর যদি সমান না হয়, ঠিক আছে। Abnormal osmotic effect occurs when the observed osmotic pressure deviates significantly from the expected theoretical value based on concentration of the solid. ওকে, এই হচ্ছে ব্যাপার। মানে আমি কি বলতে চাইলাম, দেখো এই যে অসমোটিক অ্যাবনর্মাল যে অসমোটিক এফেক্ট, এটা কখন হয়? যখন এক্সপেক্টেড ভ্যালুটা ক্যালকুলেটেড ভ্যালু যেটা হওয়ার কথা তার সমান হয় না। এটা হলো মধ্য কথা, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি এক্সপেক্টেড ভ্যালু নট ইকুয়াল টু ক্যালকুলেটেড ভ্যালু। তখন কি দেখায়? কলিগেট, এই যে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি গুলো শো করে। ওকে, এবার দেখো এখানে কি হচ্ছে। অপশনে দেখো কি আছে, ইউরিয়া। ইউরিয়া কি করে? দেখো ইউরিয়া কি করে, ওয়াটারে হাইলি সলিউবল, ঠিক আছে। ইউরিয়া এটা ওয়াটারে হাইলি সলিউবল, ঠিক আছে। এবং এটা কি করে, ডিসোসিয়েট করে না, সেই কারণে এর কি হয়, নর্মাল অসমোটিক এফেক্ট দেখা যায়। গ্লুকোজ এটাও সেম, কি করে, সলিউবল, এবং এটাও ডিসোসিয়েশন হয় না, এটাও নর্মাল শো করে। সেম কেস সুক্রোজের, ঠিক আছে। বাট বেনজোইক অ্যাসিড কি করে, বেনজোইক অ্যাসিড বেনজিনে কি করে, ডিসোসিয়েট করে। বেনজোইক অ্যাসিড আর বেনজিন, দেখো ইন বেনজিন, এরা অ্যাকচুয়ালি কি, এরা দুজনেই অর্গানিক কম্পাউন্ডস এবং এদের সিমিলার পোলারিটিস, ঠিক আছে। সিমিলার পোলারিটিস দেখা যায়, এবং বেনজোইক অ্যাসিড কি করে, অ্যাট দ্য সেম টাইম ডিসোসিয়েটও করে। ওকে, তো সেই কারণে এখানে কি হবে, অ্যাবনর্মাল অসমোটিক এফেক্ট, মানে অসমোটিক এফেক্টটা কি, এটা একটা কোলিগেটিভ প্রপার্টি, সেই কারণে অ্যাবনর্মালিটি শো করবে, ঠিক আছে। দেখো মোটামুটি একটা এখানে বোঝানোর চেষ্টা করেছি। এবার তোমরা থিওরি গুলো করে তার সাথে কোরিলেট করো, ঠিক আছে, দেখো কতটা কি হয়। তারপর দেখো হাফ লাইফ পিরিয়ড অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 100 সেকেন্ড। The rate constant of the reaction is, আচ্ছা এটা খুব সিম্পল একটা কোশ্চেন, আমি জাস্ট সূত্রতে বসিয়ে দিচ্ছি ভ্যালু গুলো, ঠিক আছে। দেখো K equal to 0.693 divided by T half, ঠিক আছে, 0.693 divided by T half। দেখো এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের ছিল, নিশ্চয়ই মনে পড়ছে, থিওরিতে পড়েছো। দেখো এখানে তাহলে কি পাচ্ছি, 0.693 ডিভাইড বাই 100 ইকুয়াল টু 6.93 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এটাই হবে এটার অ্যান্সার। চলো এরপর দেখো কি আছে কোয়েশ্চেনে, মিল্ক ইজ অ্যান এক্সাম্পল অফ, মিল্ক ইজ অ্যান এক্সাম্পল অফ দেখো এটা কি অ্যান্সার হবে, অবশ্যই এটা দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার হয়ে যাবে ইমালসান, তাই তো, ইমালসান, ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাবে ইমালসান। তার কারণ কি, মিল্কের এটা ইমালসান, কারণ এর ডিসপারফেজ আর ডিসপারশন মিডিয়াম, কি বললাম, ডিসপার্সড ফেজ, ডিসপার্সড ফেজ মানে কি, বিস্তৃত দশা, এবং ডিসপারশন মিডিয়াম মানে বিস্তার মাধ্যম, ঠিক আছে। ডিসপারশন মিডিয়াম both are liquid, okay, both are liquid, ঠিক আছে। চলো
তাহলে অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো এরপর আরেকটা দেখো অঙ্ক আছে। চলো এটা পড়ে দেখো। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অফ সিলভার নাইট্রেট at 25 degree centigrade for infinite dilution is 133.3 ohm inverse centimeter square equivalent inverse. ওকে, এবার বলছে the transport number of Ag plus ions is 0.464 dilute solution of Ag plus and NO3 minus ions at infinite dilution will be respectively. দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স AgNO3 দেওয়া আছে। দেখো কি কি দেওয়া আছে, AgNO3 এর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স এখানে দেওয়া আছে। ওকে, এবার এখানে ট্রান্সপোর্ট নাম্বারও দেওয়া আছে, ট্রান্সপোর্ট নম্বর। ঠিক আছে, ট্রান্সপোর্ট নম্বর দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অফ AgNO3 মানে এটা দেওয়া আছে 133.3। এবার ট্রান্সপোর্ট নাম্বার Ag প্লাস এর ট্রান্সপোর্ট নাম্বার মানে TAg প্লাস, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখো 0.464, 0.464। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটা এবার কিভাবে ক্যালকুলেশন করব। দেখো আমাদের প্রথমে যেটা এখানে ক্যালকুলেশন করতে হবে, এটা AgNO3 দেওয়া আছে, আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে সিলভার প্লাসের ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। দেখো Ag প্লাসের ট্রান্সপোর্ট নম্বর দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে Ag প্লাস ইকুয়াল টু, দেখো আমরা এইভাবে লিখতে পারি TAg প্লাস ইন্টু AgNO3। ওকে, তা और দেখো এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, তাহলে এখানে এটা পেয়ে যাবো গুণ করলে 61.85 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স। ওকে, দেখো এবারে এখানে কি, এরপর নেক্সট স্টেপ কি করতে হবে, তাহলে নাইট্রেট আয়নের ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সটা ক্যালকুলেশন করে নেব কিভাবে। দেখো দেখো এবারে এর ক্যালকুলেশন করে নেব, সেটা এবার কিভাবে করব, নাইট্রেটের। ঠিক আছে, নাইট্রেটের ডিফারেন্স, এই যে এখানে কি করব, ডিফারেন্সটা নেব। AgNO3 দেওয়া আছে কত 133.3, তাহলে এখান থেকে সিলভারেরটা মাইনাস করে আমরা কি পাবো, নাইট্রেটেরটা পেয়ে যাব। তাহলে ল্যামডা NO3 মাইনাস ইকুয়াল টু AgNO3 মাইনাস ল্যামডা Ag প্লাস। ওকে, দেখো और এখানে কি পেয়ে যাচ্ছি তাহলে 133.3 মাইনাস 61.85। ঠিক আছে, দেখো তাহলে এখানে পেয়ে যাচ্ছি অ্যান্সারটা 71.45 ওহম ইনভার্স। আচ্ছা, এটাকে কিন্তু ভুলেও ল্যামডা বলবে না, এটা আমার অ্যাকচুয়ালি বলতে পারো মুদ্রা দোষ, কিছু দোষ থাকে সব মানুষের, এটাকে আমি সবসময় ল্যামডাই বলে ফেলি, আজকেও তাই বললাম। ঠিক আছে, ল্যামডা এটা কখনো বলবে না। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স আমরা মেজার করলাম, এটা কিসের, নাইট্রেটের। ঠিক আছে, নাইট্রেটের।
তাহলে এখানে অ্যান্সারটা কি মিললো দেখি। একটা বেরিয়েছিল 61.9, হ্যাঁ 71.4। আচ্ছা, এজি প্লাসের 61.9, তাহলে অপশন এ হবে অ্যান্সার। চলো পরের কোয়েশ্চেন দেখো। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কোনো জায়গাটা যদি মনে হয় যে একটু একটু থিওরি ডিসকাশনের দরকার আছে, সেটা কিন্তু অবশ্যই বলবে। নেক্সট ক্লাসে আমি তাহলে শর্টে থিওরিটা যতটা সম্ভব করানো যায় উইথ নোটস আমি করিয়ে দেবো, যেটা মনে হবে যে এটা থিওরিটা দরকার। আচ্ছা, এরপর দেখো পরের কোয়েশ্চেনটা। Two gases A and B have molecular weights 144 and 64 respectively. Okay, their rates of diffusion will be in the ratio। দেখো, দুটো গ্যাস এ এবং বি, এদের মলিকুলার ওয়েট দেওয়া আছে 144 and 64। ঠিক আছে, আমি প্রথমে লিখে নিই তাহলে। তাহলে এ গ্যাসের জন্য লিখছি মলিকুলার ওয়েট 144, আর বি গ্যাসের জন্য মলিকুলার ওয়েট 64। ঠিক আছে, দেখো এবার এখানে আমরা কি অ্যাপ্লাই করব? গ্রাহামস ল অফ ডিফিউশন। ঠিক আছে, দেখো গ্রাহামস ল অফ ডিফিউশন। ওকে, দেখো এইটা আমরা অ্যাপ্লাই করব, গ্রাহামস ল অফ ডিফিউশন। এবার আমরা কি জানি, আমি আর লিখছি না, মুখে বলছি, তোমরা পারলে লিখে নিতে পারো। দ্য রেট অফ ডিফিউশন অফ গ্যাস is inversely proportional to the square root of its molecular weight. Okay, Graham's law of diffusion কি বলছে? The rate of diffusion of a gas is inversely proportional to the square root of its molecular weight. তাহলে আমরা কি পাবো? দেখো, আর এ বাই আর বি ইকুয়াল টু পাবো এম বি বাই এম এ। যদি কোথাও কনফিউশন হয় অবশ্যই বলবে। দেখো, তাহলে এটা আমরা সলভ করব, এই লটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই যে আর এ বাই আর বি এর রেশিওটা নিয়ে আমরা এটা সলভ করব। ঠিক আছে, চলো তাহলে আমাদের কোয়েশ্চেন আর একবার দেখিনি কি আছে। দেয়ার রেট অফ ডিফিউশন। ঠিক আছে, তাহলে রেট আর এ বাই আর বি ইকুয়াল টু কত হবে? দেখো, তাহলে এম বির জায়গায় বসিয়ে দেবো কত? 64, এটা 144। ঠিক আছে, এবার এগুলো যদি আমরা স্কোয়ার রুট নিই তাহলে 64 এর কত হবে? 8, এটা হবে 12। এটা একটু ইজি ছিল ক্যালকুলেশনটা। তাহলে এটা 4 দুগুণে 8, 4 3 12, তাহলে 2:3 হবে, তাই তো? তো এখানে আবার 8:12 আছে। ঠিক আছে, তাই হবে 14। ওকে, চলো। আচ্ছা, সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছ তো? একবার জানিয়ে দাও, অনেকক্ষণ কমেন্ট কিছু আসেনি, সেই কারণেই আমি জানতে চাইছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। Which of the following compounds will not give yellow when tested with iodine and alkali? দেখো, এখানে অ্যাকচুয়ালি এই যে রিঅ্যাকশনটা, এটা কিসের বলো তো মেনশন করা নেই, বাট এটা হলো একটা আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম টেস্ট, রাইট? দেখো, which one of the following compounds will not give yellow when treated with iodine and alkali? এটা একটা আয়োডোফর্ম টেস্ট অবশ্যই। ঠিক আছে, তো এখানে বলছে কোনটা আয়োডোফর্ম টেস্ট দেখাবে না, কোনটা আয়োডোফর্ম টেস্ট দেখাবে না। দেখো, এবারে এখানে একটা কথা বলি, আয়োডোফর্ম টেস্ট কারা দেখায়? আয়োডোফর্ম টেস্ট অ্যাকচুয়ালি ডিটেক্ট করে প্রেজেন্স অফ মিথাইল কিটোন, প্রেজেন্স অফ মিথাইল কিটোন। ওকে, CH3CO গ্রুপ, মিথাইল কিটোন কোনো কার্বনের সাথে যখন অ্যাটাচ থাকে। ঠিক আছে, এরকম কম্পাউন্ড যখন আয়োডিন আর অ্যালকালির
সাথে ট্রিট করা হয় তখন ইয়েলো কালারের একটা প্রেসিপিটেট করে, যেটা হচ্ছে CH3 আয়োডোফর্ম ফর্ম করে। ঠিক আছে, আয়োডোফর্ম ফর্ম করে যেটার কালার হচ্ছে ইয়েলো। ওকে, দেখো তাহলে এখানের মধ্যে কোনটা শো করে না? প্রথম অপশন আছে দেখো ইথানল। ইথানল কি করে? ইথানল, দেখো ইথানল কি করে, ইথানল অক্সিডাইজ হয়ে যায় অ্যাসিটাল ডিহাইডে CH3CHO, এর মিথাইল কিটোন গ্রুপ আছে। ওকে, এবং পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দেবে। অ্যাসিটোন ইটসেলফ, এতে কি আছে? মিথাইল কিটোন গ্রুপ আছে। এবার হচ্ছে ডাইইথাইল কিটোন, দেখো ডাইইথাইল কিটোনে কি আছে? C2H5 TOC2H5, তাহলে এখানে মিথাইল কিটোন গ্রুপ নেই, মানে এইটা দেবে না, এইটাই অ্যান্সার হবে। এরপর বলেছে অ্যাসিটোফেনল, এর মধ্যে অ্যাসিটোফেনল মানে কি? দেখো এর মধ্যেও কি আছে? মিথাইল কিটোন গ্রুপ আছে। ঠিক আছে, এটা রিয়াকশন করে। ওকে, দেখো আয়োডোফর্ম ফর্ম করবে, যেটা হচ্ছে আবার ইয়োলো। ইয়োলো, ওকে। ওকে চলো, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা রিপিট হয়েছে, বাদ দিচ্ছি। ঠিক আছে, আর আচ্ছা দেখো, এরপর বলছি রিয়াকশন নট ইনভলভিং এ কার্বনায়ন ইজ, রিয়াকশন নট ইনভলভিং এ কার্বনায়ন ইজ, কোন কোন রিয়াকশন গুলো দেখো বলা আছে? রিয়াকশন নট ইনভলভিং এ কার্বনায়ন ইজ, দেখো এটার জন্য একটু রিয়াকশন গুলো দেখিয়ে, কারণ কতটা কি মনে আছে সেটা তো আমি জানি না, তাই রিয়াকশন গুলো একটুখানি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাও বলো অ্যান্সার কি হবে এটার। দেখো ফার্স্ট আছে অ্যালডল কন্ডেনসেশন, মানে কোন রিয়াকশনটা কার্বনায়ন ফর্মেশনের মাধ্যমে হয় না, সেইটা আমাদের বলতে হবে। অ্যালডল কন্ডেনসেশনটা কি ছিল? অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশনে কি হয়? এখানে কি অ্যালডল কন্ডেনসেশনে অ্যাকচুয়ালি কি হয়? দেখো এ, দেখো অ্যালডল কন্ডেনসেশনে যেটা হয়, এখানে দুটো সিমিলার মলিকুলের লিঙ্কিং হয়। ঠিক আছে, কি হয়? এখানে একটা কার্বন কার্বন বন্ড ফর্মেশন হয়। ওকে, এবং এখানে যে প্রোডাক্টটা আমরা পাই, সেখানে আমরা দুটো ফাংশনাল গ্রুপ পাই, সেটা হচ্ছে একটা হাইড্রক্সিল গ্রুপ and another one is CH group. ওকে, দুটো ফাংশনাল গ্রুপ পাই, এবং এই দুটো ফাংশনাল গ্রুপ পাওয়ার জন্য এটা আমরা কি করি? আমরা এটাকে কনভার্ট করতে পারি ইউজফুল কম্পাউন্ডে, যেমন তোমার 1,3-ডাইল স্যাচুরেটেড অ্যালকোহল, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইডস, অ্যালাইলিক অ্যালকোহল। ঠিক আছে, এরকম অনেক কম্পাউন্ডে আমরা এটাকে কনভার্ট করতে পারি। তো এখানে ঘটে কিভাবে, এটা আমি জাস্ট একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। ধরো একটা অ্যালডিহাইড RCH2CHO বেস দেওয়া হচ্ছে, এখানে যেটা ফর্ম করবে দেখো, এই যে CH এখান থেকে কি করবে, একটা প্রোটন নিয়ে নেবে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, মানে কি ফর্ম করলো? কার্বনিয়ন ফর্ম করলো।
এবার এই গ্রুপটা কি করবে, অ্যাটাক করবে অ্যালডিহাইড গ্রুপের সিওতে, সিতে অ্যাটাক করবে। দেখো CH2CO, এই যে নেগেটিভ চার্জটা এখানে অ্যাটাক করবে। ওকে, ঠিক আছে, এইভাবে রিয়াকশন হবে, দিয়ে এখানে ফর্ম করবে RCH2 CO মাইনাস CHCHOR। তাহলে দেখো মেন কথা যেটা এখানে আমার কি লাগলো, এইরকম মেকানিজম গুলোর একটু আইডিয়া থাকলেই মনে পড়বে। এই যে দেখো কার্বানিয়ান এখানে ফর্ম করলো, তাই না, কার্বানিয়ান ফর্ম করলো, তো তাহলে এটা অ্যান্সার হবে না, এটা সঠিক। ঠিক আছে, চলো এরপর আসছে ক্লেজেন কন্ডেনসেশন। ক্লেজেন কন্ডেনসেশনটা কি, এখানে কি হয় দেখো, এই ক্লেজেন কন্ডেনসেশনটা কারা শো করে, এস্টার, যার আলফা হাইড্রোজেন অ্যাটম আছে এবং এটা স্ট্রং বেস দিয়ে কি করা হয়, ট্রিট করা হয়, যেমন ধরো সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, তো এখানে কন্ডেনসেশনটা হয় এবং ফর্ম করে কিটো এস্টার। ঠিক আছে, বিটা কিটো এস্টার এখানে ফর্ম করে। এই রিয়াকশনটাকে আমরা কি বলি, ক্লেজেন কন্ডেনসেশন। ক্লেজেন কন্ডেনসেশন। ক্লেজেন কন্ডেনসেশন। ওকে, দেখো তাহলে এখানে রিয়াকশনে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা এখানে কি তৈরি হয়, চলো দেখিয়ে দিই, আমি প্রোডাক্টটা একেবারে দেখিয়ে দিচ্ছি। এখানে ধরে নাও ইথার C2H5 এখানে, ঠিক আছে, এখানে 2 মোল নেওয়া হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, ফর্ম করবে ইথাইল অ্যাসিটো অ্যাসিটিক। ঠিক আছে, দেখো CH3CO CH2 CO2 C2H5। ঠিক আছে, এটার নেম হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। ওকে, দেখো রিয়াকশনটা দেখে নাও ভালো করে, তাহলে মেকানিজমটা আমি আর একবার এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কি ফর্ম করছে দেখো, এইটাকে লিখলাম, ঠিক আছে, জাস্ট তোমার ইথাইল অ্যাসিটেটটাকে লিখলাম। ওকে, এবার এই যে হাইড্রোজেনটাকে, এটাকে কে বেস নিয়ে নেবে, বেস নিয়ে নিচ্ছে। তাহলে এখানে দেখো কার্বনিয়ান ফর্ম করছে CH2CO OC2H5। ওকে, দেখো তাহলে এই যে কার্বনিয়ানটা ফর্ম করবে, এটা আবার কি করবে, এই যে গ্রুপটাকে অ্যাটাক করবে, এই গ্রুপটাকে অ্যাটাক করবে, দিয়ে এখানে তাহলে কি ফর্ম করছে দেখে নাও, CH3CO OC2H5 প্লাস CH2 CO2 C2H5। ওকে, দেখো তাহলে এখানে অ্যাটাক করলো, অ্যান্ড দেন এটা ফর্ম করবে CH3 CH2 CO2 C2H5। দেখো এই বন্ডটা ঘুরছে, এটা লিভ করবে, তাহলে ফর্ম করলো CH3 C CH2 CO2 C2H5।
ঠিক আছে, এই হচ্ছে তোমার মেকানিজম। তাহলে আমরা দেখছি এগেন এখানে কার্বনিয়ান ফর্ম করছে এবং তার মাধ্যমে রিয়াকশন হচ্ছে, তাহলে প্লেজেন্ট কন্ডেনসেশনও হবে না। এবারে বলছি ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। দেখো অ্যালকোহলের ডিহাইড্রেশন হলে কি হবে, অ্যালকোহলের ডিহাইড্রেশন হলে এখানে কি ফর্ম করবে, এখানে একটা ওয়াটার মলিকুল রিমুভ হবে, তাই তো, এখানে একটা ওয়াটার মলিকুল রিমুভ হবে C2H5OH এবং এখান থেকে অ্যালকিন ফর্ম করবে C2H4, অ্যালকিন ফর্ম করবে। ঠিক আছে, এখানে কি হয়েছে, একটা প্রোটন আর একটা হাইড্রক্সিল গ্রুপ রিমুভ হয়েছে অ্যাডজাসেন্ট কার্বন থেকে এবং ডবল বন্ড ফর্ম করেছে। তো এখানে কোনো কার্বনিয়ান ফর্ম করেনি, দেখতেই পাচ্ছ, তাহলে এটাই হবে অ্যাকচুয়ালি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাই এখানে কারেক্ট অ্যান্সার। আর একটা রিয়াকশন এখানে দেওয়া আছে, পার্কিন রিয়াকশন। ঠিক আছে, তাহলে এটাও একটু বলে দিই যে কার্বনিয়ানটা কোথায় থেকে আসছে। ঠিক আছে, পার্কিন রিয়াকশন দেখো, পার্কিন রিয়াকশন। ঠিক আছে, এবার দেখো পার্কিন রিয়াকশনে কি হয়, এখানে এটা একটা কন্ডেনসেশন রিয়াকশন, অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে ধরো আমি অ্যাসিড অ্যানহাইড্রাইডের রিয়াকশন করাচ্ছি। ঠিক আছে, অ্যাসিড অ্যানহাইড্রাইডের রিয়াকশন করাচ্ছি, ধরো আমি একটা এখানে উদাহরণ দিচ্ছি পার্কিং রিয়াকশনে। ধরো একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, এটা রিয়াকশন করছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে CH3CO2O এবং এখানে ফর্ম করবে কি সিনামিক অ্যাসিড। রিএজেন্ট হচ্ছে CH3COONA। আমি বলছি, দাঁড়াও রিয়াকশনটা লিখে নিই, H2O অ্যান্ড ফর্ম করছে সিনামিক অ্যাসিড PH CH CH COOH প্লাস CH3COOH। ওকে, দেখো এটা কি, এটা হয়ে যাচ্ছে সিনামিক অ্যাসিড। চলো দেখো এখানে কি করা হচ্ছে, কি কি নিয়েছি আমি, অ্যারোমেটিক অ্যালডিহাইড একটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে কন্ডেনসেশন হচ্ছে, তার প্রেজেন্সে হচ্ছে দেখো সোডিয়াম সল্ট। ঠিক আছে, এটা পটাশিয়াম সল্টও নিতে পারি, এখানে কোনো একটা অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিতে হবে, যেটা যেটা অ্যাকচুয়ালি রিজেবল করবে এই অ্যানহাইড্রাইডের সঙ্গে। ঠিক আছে, সে কারণে বলা হচ্ছে যে এখানে আমরা একটা সোডিয়াম বা পটাশিয়ামের অ্যাসিড সল্ট নিচ্ছি করেসপন্ডিং টু অ্যানহাইড্রাইড। ওকে, যেখানে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড ফর্ম করছে, যেটা হচ্ছে সিনামিক অ্যাসিড। এটাই হচ্ছে পার্কিন রিয়াকশন। তো এখানে মেকানিজমটা আমি জাস্ট একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিয়েছি, ওখান থেকে অ্যাসিটেট আয়ন পাবো। ঠিক আছে, অ্যাসিটেট আয়ন পাবো। এটা কি করবে, এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, দেখো এখান থেকে একটা প্রোটন নিয়ে নেবে। এখান থেকে দেখো কি করছে, একটা প্রোটন নিয়ে নিচ্ছে এই। ওকে, দেখো তাহলে এখানে কি পাবো, প্রোটন নিয়ে নেওয়া মানে এখানে একটা কার্বন আয়ন পাচ্ছি, তাই তো। দেখো CH2COOCH3, এটা একটা দেখো কার্বনিয়ান এখানে পাচ্ছি। ওকে, দেখো তাহলে আমরা এখানে কি বলছি, তাহলে ব্যাপারটা এখানে কি দাঁড়ালো, যে কার্বনিয়ানই ফর্ম করছে, এটা আবার কাকে অ্যাটাক করবে, অ্যারোমেটিক যে অ্যালডিহাইড সেটাকে অ্যাটাক করবে। ঠিক আছে, এই যে PHCOH এই কার্বনিয়ানটা আবার কি করবে, একে অ্যাটাক করবে। দেখো
আমি আর লিখছি না পরের স্টেপটা, ঠিক আছে? তো এই অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে মেকানিজম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো চলো এখানে আমি আজকে অফ করব, বাকি কোশ্চেনের অ্যান্সার গুলো আমি আবার বলে দেবো ডেফিনেটলি, ঠিক আছে? আর কিছু বলতে চাইলে বলো। আর একটা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে রাত 9টায় আবার ক্লাস হবে, মানে হবেই হয়তো, যদি না হয় আমি জানিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমার শরীরটা এমনি খুব একটা ভালো নেই একদমই, মাথা ব্যথা ধরে আছে। তো আজকে তোমাদের শনিবার দিন রাত 9টায় ক্লাস থাকে, তো আমি ডেফিনেটলি নেওয়ার চেষ্টা করব। যদি দেখি রাত 9টায় খুব মাথা ধরে গেছে বা শরীর খারাপ লাগছে, সেই কেসে হয়তো অফ রাখতে পারি, ঠিক আছে? শুনতে পেয়েছো? কেউ কিছু বলবে, নইলে আমি অফ করব। ওকে চলো তাহলে, বাই, আবার রাত্রে দেখা হচ্ছে।